স্যার উঠেন, বাস আর যাইব না, রাস্তা শেষ এইখানে। বাসের হেলপারের ডাকে মুখের ভেতর অস্ফুটে শব্দ করে চোখ খুলল রিহান। ঘুমিয়ে পড়েছিল সে বাসে। সাধারণত সে বাসে ঘুমায় না, আজ একটু বেশি টায়ার্ড ছিল। তার উপর রাস্তায় অনেকক্ষণ জ্যামে আটকে পড়েছিল। তাই বিরক্ত হয়ে চোখ বন্ধ করতেই রাজ্যের ঘুম নেমে আসে তার উপর। ভালোই হয়েছে ঘুমটা, ক্লান্তি ভাবটা কেটে গেছে। কতক্ষণ ঘুমিয়েছে বলতে পারে না। দুহাত মুছড়ে আরেকবার হাই তুলে সে হেলপারকে জিজ্ঞেস করল, পৌঁছে গেছি? যে স্যার, রাস্তা এইখানে শেষ। রিহান ভালো করে চেয়ে দেখে হেলপারকে। ঘুমানোর আগে সে যে হেলপারকে দেখেছিল, সেই হেলপার নয়। গাড়ির যাত্রীগুলোও কেমন যেন বদলে গেছে। কাউকে ঘুমানোর আগে দেখেনি সে। হতে পারে পূর্বের যাত্রী নেমে গিয়ে নতুন যাত্রী উঠেছে। কিন্তু ড্রাইভার? ইনিও তো আগের সেই ড্রাইভার নন। কেমন যেন সবকিছু গোল পাকিয়ে যাচ্ছে। গাড়ি থেকে ধীরে ধীরে যাত্রীগুলো নেমে যাচ্ছিল। নামতে নামতে প্রত্যেকে একবার করে চোখ বুলাচ্ছে তার দিকে, যেন চিড়িয়াখানার কোনো প্রাণী দেখছে। কি অদ্ভুত! এভাবে তাকাবে কেন ওরা? তাকালে সে তাকাবে ওদের দিকে। কি অদ্ভুত পোশাক পরে আছে সবাই। এই যুগে কেউ এইসব পোশাক পরে? কয়েক দশক আগের পোশাক। এখনো দেখি বেশ কিছু লোক ব্যাকডেটেড থেকে গেছে। কয়টা বাজছে দেখার জন্য রিহান পকেট থেকে তার ফোনটা বের করল। বিকেল 4:45। মাত্র 20 মিনিট ঘুমিয়েছে সে। মনে হচ্ছে যেন হাজারো রাত কাটিয়ে ঘুম থেকে উঠেছে। হঠাৎ চোখ আটকে গেল তার ফোনের স্ক্রিনে তারিখ এবং সালের দিকে। 3 জানুয়ারি 1942। হোয়াট? ফোনের ডেট চেঞ্জ হলো কেমনে? সিটিংয়ে গিয়ে তারিখটা ঠিক করতে চাইলে কোনো অপশনই খুঁজে পেল না সে। অদ্ভুত। ফোনটাও দেখি তাকে বিব্রত করে তুলছে। হেলপারের দিকে তাকালো সে। এ কি? হেলপার এভাবে চোখ কপালে তুলে তার ফোনের দিকে চেয়ে আছে কেন? মনে হচ্ছে যেন জীবনে কখনো মোবাইল ফোন দেখেনি। রিহানকে অবাক করে দিয়ে হেলপার জিজ্ঞেস করল, স্যার এইডা কি যন্ত্র? এইডার কাম কি? রিহান এবার বেশ বিরক্ত হল। এই মুহূর্তে একজন বাসের হেলপারের কাছ থেকে মশকরা আশা করছে না সে। ব্যাটা নাকি মোবাইল ফোন চিনতে পারছে না। কয়েকদিন পর কুকুরের গলায়ও এই ফোন ঝুলতে শুরু করবে, আর সে জিজ্ঞেস করছে এটা কি যন্ত্র? অদ্ভুত। কিছুটা বিরক্ত দেখিয়ে সে হেলপারকে জিজ্ঞেস করল, ভাড়া কত হয়েছে বলো? স্যার 3 পয়সা। 3 পয়সা? মানে 3 টাকা? না স্যার, শুধু 3 পয়সা। শুনো, ইতোমধ্যে অনেক মশকরা করে ফেলছ। তোমার সাথে মশকরা করার মুড নাই এখন। ধরো 100 টাকা। পুরোটাই রেখে দাও। একটা 100 টাকার নোট এগিয়ে দিল রিহান হেলপারের দিকে। তারপর আবারও জিজ্ঞেস করল, এইখানে বাসস্ট্যান্ড বলছিল কোথায়? ঢাকার বাস পাওয়া যাবে কোথায়? রিহানের প্রশ্নের কোনো জবাব দিল না হেলপার। এক নজরে তাকিয়ে আছে সে 100 টাকার নোটটার দিকে। যেন এর আগে সে এরকম নোট দেখেনি। রিহানকে দ্বিতীয় দফা অবাক করে দিল সে, স্যার এইডা কি দিলেন? এইডা কোনো দেশের নোট? ইচ্ছে হয়েছিল কষে একটা থাপ্পড় দেয় হেলপারের গালে। নিজেকে সামলালো রিহান। নিজের ব্যাগটা নিয়ে নেমে যেতে চাইলে হেলপার বলে উঠল, স্যার আপনের কাছে পয়সা নাই বুঝবার পারছি। সমস্যা নাই স্যার, ভাড়া লাগব না। আপনের ওই যন্ত্রটা আমার পছন্দ হয়েছে। রিহান নেমে যাচ্ছিল।
ড্রাইভার এবার হেল্পারের উদ্দেশ্যে গলা বাড়ালো, ওই মজনু কি হয়েছে রে? কিচ্ছু হয় নাই ভাই, ভাইজানের কাছে ভাড়া নাই, কইছি দেউন লাগবো না। শুনে রিহানের গা জ্বলে উঠল। ওখান থেকে এখানে ভাড়া 20 টাকাও হবে না, তার জায়গায় সে 100 টাকা দিয়েছে। তারপরও হেল্পার বলছে ভাড়া দেয়নি, অপরিচিত জায়গা। তাই রিহান চুপচাপ মেনে নিল, ঝামেলা পাকাল না। ড্রাইভারের শেষ কথাটাও সে হজম করে নিল। ড্রাইভার বলল, ভাড়া থাকবো কেমনে? দেখছ না কেমন উদ্ভট পোশাক পইরা আছে হে? হা হা হা। ড্রাইভারের হাসিটা ভেতরের রাগটা আরো বাড়িয়ে দিল তার। ওরা নিজেরাই সেকেলে পোশাক পরে আছে, আর তার পোশাককে বলছে উদ্ভট। এই মুহূর্তে কিছু বলতে গেলে দলবেঁধে হয়তো ঝগড়া করতে আসবে ওরা। এই অপরিচিত জায়গায় তার পক্ষ হয়ে হয়তো কেউ কথা বলবে না। তাই চুপচাপ হাঁটতে লাগল রিহান। চারপাশের পরিবেশটা কেমন যেন সেকেলে। উন্নয়নের ছোঁয়া হয়তো লাগেনি এদিকটায়। একটা বিল্ডিংও চোখে পড়েনি। গ্রাম এলাকা বলা চলে। দৃষ্টি যতদূর যায় ধুধু মাঠ আর ধান ক্ষেত। খোলা মাঠে বাচ্চা শিশুরা ডাঙ্গুলি খেলতেছে। এই যুগে এসে বাচ্চারা ডাঙ্গুলি খেলতেছে ভাবা যায় না। নিজের বাচ্চাকালের কথা মনে পড়ে গেল তার। আজকাল প্রায় শিশু বড় হয় মোবাইলে ভিডিও গেম খেলে, সেখানে এরা খোলা মাঠে ডাঙ্গুলি খেলতেছে। খানিকক্ষণ ওদের দিকে চেয়ে রইল রিহান। কিন্তু বাসস্ট্যান্ডটা গেল কই? এখানে তো একটা বাসস্ট্যান্ড থাকবে বলছিল। এরকম পরিবেশে বাসস্ট্যান্ড থাকবে আশাও করা যায় না। কয়েকজনকে দেখা গেল গরুর গাড়ি নিয়ে যাত্রা করতে। এখনো গরুর গাড়ি চলে? যাক, বাংলার ঐতিহ্য অন্তত এরা ধরে রাখছে। ভাই, এখানে বাসস্ট্যান্ডটা কোথায়? এদিকে একটা বাসস্ট্যান্ড আছে বলছিল। একজন সেকেলে পোশাক পরা লোককে জিজ্ঞেস করল রিহান। লোকটাকে কিছুটা ভদ্র মনে হল। হয়তো অফিস শেষ করে বাসায় ফিরছেন। কাঁধে একটা ঝুলানো ব্যাগ। বাস স্ট্যান্ড। লোকটা যেন অবাক হল। এখানে বাসস্ট্যান্ড কোথা থেকে আসবে? ঢাকার বাস কোথায় পাওয়া যাবে বলতে পারেন? ও ঢাকায় যেতে চান? আপনি তো সরাসরি ঢাকার বাস পাবেন না, জাহাজে করে যেতে হবে। এজন্য আপনাকে বন্দরে যেতে হবে। রিহান বুঝতে পারে না কি হচ্ছে তার সাথে। বাসের হেল্পার, ড্রাইভার এমনকি সবাই তার সাথে এরকম ব্যবহার করছে কেন? ঢাকা থেকে সে বাসে করেই তো চট্টগ্রাম এসেছে। এখন এই লোকটা বলছে সরাসরি বাস পাওয়া যায় না। কিছু তো একটা হচ্ছে তার সাথে। একসাথে সবাই তো আর উল্টাপাল্টা বকতে পারে না। শুনুন, ওই যে ওখান থেকে একটা ট্যাক্সি নিয়ে বন্দরে চলে যান। ট্যাক্সি সোজা আপনাকে বন্দরে নামিয়ে দেবে। বলতে বলতে লোকটা চলে গেল। রিহান এগিয়ে গেল একটা ট্যাক্সির দিকে। এক ট্যাক্সির ড্রাইভার আগ বাড়িয়ে বলল, বন্দরে যাবেন? উঠুন। রিহান উঠে বসল ট্যাক্সিতে। তারপর ভাবতে শুরু করল তার সাথে এ পর্যন্ত ঘটা সবকিছু। ব্যবসায়ের প্রয়োজনে 7 দিনের জন্য সে ঢাকা থেকে চট্টগ্রাম এসেছিল। 4 দিন না হতেই মা বারবার ফোন দিচ্ছিল চলে যাওয়ার জন্য। চলে যেতে বলছে কারণ মা বাবা তার এনগেজমেন্টের দিন তারিখ ঠিক করে ফেলেছে। পাত্রী আগেই দেখা হয়ে গেছে। দেখতে মোটামুটি ভালোই বলা চলে। সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। রিহান কোনো মতে এনগেজমেন্টের দিনটা 3 দিন পিছিয়ে আরও 2 দিন কাটালো চট্টগ্রামে। তারপর আজ চলে যাওয়ার জন্য বের হয়েছে। কিন্তু বাসস্ট্যান্ডে এসে ঢাকাগামী কোনো বাস পাচ্ছিল না সে। তখন এক লোকের সাহায্য নিলে লোকটা বলে কিছুটা দূরে আরেকটা বাসস্ট্যান্ড আছে, ওখানে ঢাকার বাস পাওয়া যাবে।
রিহান সেই বাসস্ট্যান্ডে যেতে চাইলেও অনেকক্ষণ ধরে যেতে পারছিল না, কারণ ওদিকের কোনো গাড়িতেই সিট খালি পায়নি সে। সিএনজিগুলো অতিরিক্ত ভাড়া চেয়ে বসে, তাই বাধ্য হয়ে লোকাল বাসের জন্য অপেক্ষা করছিল সে। অনেকক্ষণ পর একটা অদ্ভুত ধরনের বাস দেখতে পায়, কেমন যেন পুরনো মডেলের। পেছনের অংশটা বাসের মতো হলেও সামনের অংশটা জিপ গাড়ির মতো। বাসটা ওই বাসস্ট্যান্ডের দিকেই যাচ্ছিল। বাধ্য হয়ে রিহান ওই বাসেই উঠে পড়ে। তারপর বাস জ্যামে আটকালে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠার পর থেকেই অদ্ভুত সব ঘটনা ঘটে চলেছে তার সাথে। বন্দরে এসে থামল ট্যাক্সি। রিহান ট্যাক্সি থেকে নেমে ড্রাইভারকে কিছুটা ইতস্তত করে জিজ্ঞেস করল, ভাড়া কত হয়েছে? রিহান এবার পুরোপুরি প্রস্তুত ছিল অদ্ভুত কিছু শোনার। ড্রাইভার জবাব দিল, 5 পয়সা স্যার। দেখুন ভাই, আমার কাছে তো 5 পয়সা নেই। আমি আপনাকে 500 টাকা দিই। এই নিন, নরম কণ্ঠে বলল রিহান। 500 টাকা? চমকে উঠল ড্রাইভার। মুখটা হা হয়ে গেল তার, যেন জীবনে কখনো 500 টাকা একসাথে চোখে দেখেনি সে। রিহান একটা 500 টাকার নোট তার দিকে বাড়িয়ে দিল। ট্যাক্সি ড্রাইভার স্বাভাবিক হল। কিছুটা ঠাট্টার স্বরে বলল, এই তাইলে আপনের 500 টাকা? আমি ভাবছিলাম সত্যি সত্যি আপনি আমারে 500 টাকা দাবেন। আমারে বোকা পাইছেন মিয়া? কোন দেশের নোট একটা আমারে ধরাইয়া দিবার চাচ্ছেন? এটা তো আমাদের বাংলাদেশেরই নোট ভাই। বাংলাদেশ? বাংলাদেশ নামে আবার দেশ একটা কই থেকে আইলো? এইডা তো ব্রিটিশ ভারত। রিহানের মাথা চক্কর দিয়ে উঠল এবার। ব্রিটিশ ভারতের আমল শেষ হয়েছে আরও কয়েক যুগ আগে। কিন্তু চোখের সামনে এই লোকটার কথা অবিশ্বাসও করতে পারছে না। আচ্ছা, স্বপ্ন দেখছে না তো সে? জোরে একটা চিমটি কাটল সে নিজের হাতে। না, স্বপ্ন নয়, বাস্তবেই ঘটে চলেছে সবকিছু। কি ভাই, এইভাবে নিজেরে নিজে চিমটি কাটেন ক্যা? জায়গা জায়গা স্বপ্ন দেখবার লাগছেন নাকি? দেন, ভাড়াটা দেন। এই লন আপনের বাংলাদেশি 500 টাকা। বলেই 500 টাকার নোটটা দিয়ে দিল ট্যাক্সি ড্রাইভার। রিহান অসহায় কণ্ঠে বলল, ভাই, আমার তো এসব নোট ছাড়া আর নাই। ঠিক আছে, এইডা কইলেই তো হইল। শুধু শুধু 500 টাকার স্বপ্ন দাহান কেন? চলে যাওয়ার জন্য ট্যাক্সি ঘুরিয়ে নিল ড্রাইভার। রিহানও ঘুরে এসে জিজ্ঞেস করল, ভাই, আজকে কত তারিখ? জানুয়ারির 3 তারিখ আইজ। ধীরে ধীরে চলে যাচ্ছিল ট্যাক্সি। রিহান এবার ট্যাক্সিটা ধরে একই গতিতে পা চালাতে চালাতে জিজ্ঞেস করে, কোন সাল এটা? ধুর, কোনো পাগলের পাল্লায় পইরা গেলাম। সালও জানে না। 1942 সাল চলে এইডা। ট্যাক্সিটা পাশ কাটিয়ে চলে গেল রিহানকে। কিন্তু চালকের শেষ কথাটা তার কানে বাজতে থাকে বারংবার, 1942 সাল চলে এইডা। এই আহেন আহেন, এখনই জাহাজ ছাইরা দিব। ঢাকার শেষ জাহাজ চইলা যাইব। তাড়াতাড়ি আইয়া পড়েন। একসাথে কয়েকজন হাঁক ছাড়ল যাত্রীর উদ্দেশ্যে। ঢাকাগামী এটাই শেষ জাহাজ শুনে দ্রুত এগিয়ে গেল রিহান। জাহাজে উঠতে চাইলে একজন তার পথ আটকিয়ে জিজ্ঞেস করল, টিকিট নিচ্ছেন? টিকিট? না, নিইনি। হতাশার ছাপ ফুটে উঠল রিহানের চেহারায়। তাইলে তো জাহাজে উঠবার পারবেন না। আগে টিকিট লন। ওই যে টিকিট কাউন্টার। একদিকে ইশারা করল লোকটা। রিহান ঠাই দাঁড়িয়ে রইল। জানে সে ওখানে গিয়ে ব্যর্থ হবে। ওখানে টিকেটের যে মূল্য চাইবে তা তার কাছে নেই। রিহানকে দাঁড়িয়ে থাকতে দেখে লোকটা আবার বলল, কি হইল সাব? যান, টিকিট লইয়া আহেন। আর না গেলে সরেন।
যাত্রী আইতে দেন। ভাই, আমার কাছে তো টিকেটের মূল্য নেই। আমাকে কি কোনোভাবে একটু ঢাকায় নিয়ে যাওয়া যাবে? খুব অসহায় শোনাল রিহানের কণ্ঠ। না ভাই, হেইডা সম্ভব না। ভাই, একটু কষ্ট করে নিয়ে যান না আমাকে। খুব বিপদে পড়েছি। লোকটা রিহানের কথা না শোনার ভান করে নিজের মতো করে যাত্রী ডাকতে লাগল, এই আহেন আহেন, আইজকার শেষ জাহাজ। আহেন আহেন। রিহানের পাশে এক মধ্যবয়সী লোক এসে দাঁড়ালেন। রিহান তার দিকে তাকাতেই লোকটা বলল, ঢাকায় যাওয়ার পয়সা নেই? চলুন আমাদের সাথে, আমরা একটা কেবিন নিয়েছি। রিহান কি বলবে বুঝতে না পেরে একইভাবে দাঁড়িয়ে রইল। লোকটা পুনরায় তাগাদা দিল, কি হলো, চলুন। এভাবে দাঁড়িয়ে থাকলে যেতে পারবেন না। ওরা আপনাকে ফ্রিতে নিয়ে যাবে না, ব্রিটিশদের জাহাজ। বুঝলেন তো? লোকটাকে ভালো এবং ভদ্র মনে হল রিহানের। হয়তো শিক্ষিত। লোকটার পিছু পিছু চলল সে। এছাড়া উপায়ও নেই আর। চারপাশটা কোলাহলে ভরে উঠেছে। কয়েকজন বাদাম বিক্রেতা উঠেছে জাহাজে। যাত্রীদের দ্বারে দ্বারে গিয়ে বাদাম বিক্রি করছে। জাহাজের ডেকে বসে বেশ কয়েকজন খোশগল্প করতে ব্যস্ত। একটা শিশু জাহাজের রেলিং ধরে উঠতে চাইলে এক দম্পতি দৌড়ে যেতে লাগল শিশুটার দিকে। ওরা পৌঁছার আগেই রিহান শিশুটাকে রেলিং থেকে নামিয়ে তার বাবা মার হাতে তুলে দিল। ওই দম্পতি কোনো কৃতজ্ঞতাবোধ করল না। উল্টো এমনভাবে তাকালো যেন মানুষ সদৃশ কোনো চতুষ্পদ জন্তু দেখছে। রিহান নিজের মতো আবারও অনুসরণ করল মধ্যবয়স্ক ওই লোকটাকে। কেবিনের সামনে এসে দরজায় কড়া নাড়লেন তিনি। ভেতর থেকে দরজা খুলে দিল 21-22 বছরের এক যুবতী। ফুলহাতা ব্লাউজের সাথে ম্যাচিং করে খয়েরি রঙের শাড়ি পরে আছে সে। খোপা করা চুলে তার একটা লাল গোলাপ গুজানো। মেয়েটা হয়তো বেশ শৌখিন। মধ্যবয়স্ক লোকটার মেয়ে হবে হয়তো সে। বাবার সাথে অপরিচিত কাউকে দেখে মাথায় কাপড় টেনে দিল। আমার মেয়ে, সুফিয়া। পরিচয় করিয়ে দিল লোকটা। হাই। আলতো করে হাত নাড়ল রিহান। মেয়েটার কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। মনে হল নতুন আপদটার কারণে কিছুটা বিরক্ত। কিন্তু ওর বাবা যথেষ্ট বিনয়ের সাথে রিহানকে কেবিনের ভেতরে নিয়ে গিয়ে বসাল। তখন সুফিয়া তার বাবার হাতটা ধরে বাইরে নিয়ে গিয়ে চাপাস্বরে জিজ্ঞেস করল, বাবা, তুমি কি এই লোকটাকে আমাদের সাথে নিয়ে যাবে? একই কেবিনে? কি করব মা? ছেলেটা বিপদগ্রস্ত। বাবার সদুত্তর। কিন্তু বাবা, কেবিনে তোমার বিয়ের উপযুক্ত একটা মেয়েও আছে, সেটা কি ভুলে গেছ? না, ভুলিনি। কিন্তু ছেলেটা অসৎ চরিত্রের কেউ মনে হল না। আরও কিছু বলতে যাচ্ছিল সুফিয়া। তখন ভেতর থেকে রিহান এসে বলল, আপনাদের অসুবিধে হলে থাক, আমি চলে যাই। থাকুন আপনি, এসেই যখন পড়েছেন। তবে যে বিশ্বাসটা বাবা আপনাকে করেছে, তার মর্যাদা রাখার চেষ্টা করবেন। অবশ্যই। ভরসা দিল রিহান। তার এখন যে পরিস্থিতি চলছে, তাতে অন্য কিছু মাথায় আসার প্রশ্নই আসে না। ভদ্র লোকটা যে তার সাহায্যে এগিয়ে এসেছেন এটাই বেশ। রিহান নিজের পরিচয় দিল, আমি রিহান। নাম শোনার কোনো আগ্রহই দেখাল না সুফিয়া। জানালার পাশ ঘেঁষে বসে এক ধ্যানে তাকিয়ে রইল নদীর জলের দিকে। তার এমন ব্যবহারের জন্য বাবা দুঃখ প্রকাশ করে বলল, ওর ব্যবহারে কষ্ট পেও না। আসলে মা ছাড়া বড় হয়েছে তো, তাই একটু একরোখা। মা নেই ওর? না, ওর বয়স যখন 3 বছর, তখন তার মা মারা যায় অসুখে। ওহ। সমব্যথী দেখাল রিহানকে। কিছুক্ষণ নীরব থেকে রিহান প্রশ্ন করল, আঙ্কেল, আপনার নামটা জানতে পারি? ঢাকায় কি কোনো কাজে যাচ্ছেন?
আমার নাম জাফর। এলাকার সবাই জাফর মাস্টার বলেই চেনে। আমার নিজ বাড়ি ঢাকাতেই। চট্টগ্রামে শিক্ষকতা করতাম। শিক্ষকতা থেকে অবসর নিয়ে এখন চলে যাচ্ছি। গ্রামে জমি জমা আছে, ওগুলো দেখাশোনা করব। আপনার গ্রামের বাড়ি কোথায়? গফরগাঁও থানায়। গফরগাঁও চিনো? হ্যাঁ চিনি। তুমি ঢাকার কোথায় থাকো? চুপ করে রইল রিহান। কোনো জবাব দিল না। কি জবাব দেবে ভেবে পেল না সে। সেও গফরগাঁওয়ের ছেলে, কিন্তু এই সময়টাতে তার পরিচয় দেওয়ার মতো কিছুই নেই। আশপাশের অবস্থা দেখে সে ইতোমধ্যে বিশ্বাস করতে শুরু করেছে এখন 1942 সাল। সে তার সময় থেকে কয়েক যুগ অতীতে চলে এসেছে। এখন সে তার এলাকায় ফিরে গিয়ে হয়তো কিছুই পাবে না। তার আত্মীয়স্বজন কাউকে না, তার পরিচিত পরিবেশটাও অপরিচিত হয়ে যাবে। রাস্তাঘাট, বাড়িঘর সবকিছু তো বদলে যাবে। তবে কিসের আশায় সে ফিরে যাচ্ছে? কি হলো বাবা? তোমার কি যাওয়ার মতো কোনো জায়গা নেই? জাফর মাস্টার পুনরায় জিজ্ঞেস করলেন। আঙ্কেল, আসলে কিভাবে যে কথাটা বলি, আপনাকে বললেও হয়তো বিশ্বাস করবেন না। আমি আসলে আপনাদের সময়ের কেউ না। মানে? অবাক হলেন জাফর মাস্টার। সুফিয়াও মুখ ঘুরিয়ে আনল রিহানের দিকে। মাথার কাপড় কিছুটা নেমে গেছে তার। জানালা দিয়ে ভারী বাতাস ঢুকে তার মাথার চুলগুলো নাড়াচ্ছে। রিহান তার দিকে বোকার মতো একবার চেয়ে দৃষ্টি ঘুরিয়ে নিল জাফর মাস্টারের দিকে। আমতা আমতা করে বলল, আমি আসলে ভবিষ্যৎ থেকে এসেছি। আপনার এই সময়ের আরও 48 বছর পর আমার জন্ম হয়েছে। এবার ফিক করে হেসে উঠল সুফিয়া। হাসিটা তার থামতেই চাইল না আর। মুখে হাত চেপে ধরে হেসে চলল সে। তারপর রিহানের দিকে ইশারা করে বাবাকে বলল, বাবা ও নাকি ভবিষ্যৎ থেকে এসেছে। বাবা হি হি হি, তুমি এই লোকটাকে কোথা থেকে ধরে আনলে? বোকার মতো চেয়ে রইল রিহান বাপ মেয়ের দিকে। জাফর মাস্টার মেয়েকে কিছুটা ভর্ৎসনা করে বললেন, সুফিয়া, এটা ঠিক হচ্ছে না কিন্তু। ছেলেটা হয়তো মানসিকভাবে একটু অসুস্থ। কারো অসুস্থতা নিয়ে এভাবে হাসতে হয়? ঠিক আছে বাবা, আর হাসব না। কথাটি বললেও আরও অনেকক্ষণ হেসে চলল সুফিয়া। রিহান কিছুটা বিব্রতবোধ করল। এরা ওকে মানসিক বিকারগ্রস্ত ভেবে নিয়েছে। এজন্যই সে কথাটি বলতে চায়নি প্রথমে। কেবিনের দরজায় শব্দ হল। জাফর মাস্টার উঠে দরজা খুলে দিল। এক হকার জিজ্ঞেস করল, স্যার, পত্রিকা লাগব? হ্যাঁ, দাও। একটা নবযুগ দাও, আরেকটা বেগম দাও। 2 পয়সা দিয়ে দুটো পত্রিকা নিয়ে জাফর মাস্টার আবারও কেবিনে এসে বসলেন। তারপর পত্রিকায় মনোযোগ দিল। বাবার হাত থেকে নবযুগ পত্রিকাটা নিয়ে শিরোনামগুলোতে চোখ বুলাতে লাগল সুফিয়া। কি যেন খুঁজছে মনে হলো সে পত্রিকায়। পরে খুঁজে না পেয়ে আশাহত হয়ে রেখে দিল পত্রিকাটা। রিহান তার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল, এটা কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকাটা না? শেরে বাংলায় কে ফজলুল হক প্রতিষ্ঠিত করেছেন? হুমম, অনেকদিন পত্রিকাটা বন্ধ করে রাখছিল। কিছুদিন হলো আবার চালু হয়েছে। হুমম 2000 টাকা প্রদেয় জামানতের জন্য বন্ধ করে দিয়েছিল। আমি এই ব্যাপারে জানি দেখলেন তো? কথাটি বলে নিজেকে খুব পারদর্শী মনে হল রিহানের। মৃদু হাসি ফুটে উঠল ঠোঁটের কোণায়। কিন্তু তার কথা শুনে অট্টহাসিতে মেতে উঠল সুফিয়া। হাসতে হাসতে সে বলল, এটা তো সবাই জানে। ব্রিটিশদের বিরুদ্ধে নজরুল সাহেবের লেখাগুলো সবাই পছন্দ করে, তাই জনপ্রিয় একটি পত্রিকা এটি। রিহান চুপ হয়ে গেল সুফিয়ার ব্যঙ্গাত্মক হাসি দেখে। কয়েক মুহূর্ত পর আবারও বলে উঠল,
কিন্তু 2 বছর পর পত্রিকাটা আর থাকবে না, একেবারে বন্ধ হয়ে যাবে। এটা তো কেউ জানে না আমি ছাড়া। সুফিয়ার হাসিটাও থেমে গেছিল, কিন্তু রিহানের এবারের কথাটা আরো বেশি রসাত্মক মনে হল তার। পুনরায় হাসতে হাসতে বলল, আপনি কি জ্যোতিষী নাকি? 2 বছর পর কি হবে তা আগে থেকেই জানেন? বলুন তো আমার বিয়েটা কবে হবে? জাফর মাস্টার এবার পত্রিকা থেকে মুখ তুলে মেয়েকে নরম সুরে ধমক দিলেন, আহ সুফিয়া, কি হচ্ছে এসব? কারো সাথে এভাবে ব্যঙ্গ করতে নেই মা। তারপর মেয়ের কানে কানে বললেন, ছেলেটার অসুস্থতা নিয়ে মজা করো না। মাথা নেড়ে শান্ত হয়ে গেল সুফিয়া। নবযুগ পত্রিকাটা বাবার দিকে এগিয়ে দিয়ে সে বলল, ধরো বাবা, নজরুল সাহেবের লেখা খুঁজছিলাম, কিন্তু আজ ওনার কোনো লেখা আসেনি। আপনি নজরুলের লেখা পছন্দ করেন? সুফিয়াকে প্রশ্ন করে রিহান। হ্যাঁ, খুব পছন্দ করি। তার লেখা পড়লে মনে আশা জাগে। স্বপ্ন দেখি একদিন এই দেশ ব্রিটিশ মুক্ত হবে। স্বপ্ন দেখাটা ভালো। আপনার স্বপ্নটা অবশ্যই পূরণ হবে। তবে আরও 5 বছর আপনাকে অপেক্ষা করতে হবে। মিস্টার রিহান, আপনার এবারের কথায় আমি হাসছি না। কারণ দেশ ব্রিটিশমুক্ত হবে শুনতে ভালো লাগছে। ব্রিটিশরা আমাদের শেষ করে দিচ্ছে। দীর্ঘশ্বাস ছাড়ল সুফিয়া। আহ, নজরুল সাহেব যদিও আরও বেশি করে লিখতেন ব্রিটিশদের বিরুদ্ধে। উনার একটা লেখা বেশি ভালো লেগেছিল, শিরোনাম ছিল এরকম, গেছে দেশ দুঃখ নাই, আবার তোরা মানুষ হ। যুগযুগ ধরে লিখে যাক উনি এভাবে। সুফিয়ার আশাদীপ্ত চোখ দুটো জ্বলজ্বল করে উঠল। আবার দৃষ্টি ফেলল সে বাইরে। বাইরে তখন অন্ধকার নেমে এসেছে। ইতোমধ্যে জাহাজ ছেড়ে দিয়েছে ঢাকার উদ্দেশ্যে। সুফিয়ার দুচোখে যে আশা দেখেছে রিহান, তা নিভিয়ে দিতে চাইল না। সুফিয়া যদি জানে নজরুলের লেখার হাত থেমে যাবে একেবারে, আর কয়েক মাস পরই নজরুল বাকশক্তি হারিয়ে ফেলবে, দুরারোগ্য রোগে আক্রান্ত হবে, তাহলে খুব কষ্ট পাবে মেয়েটা। আশা নিয়েই বেঁচে থাকুক সে অন্তত এই কয় মাস। রাতে খাবার হিসেবে ছিল শুকনো চিড়া আর গুড়। দুজনের খাবার নিয়েছিল ওরা। কেবিনের সদস্য হিসেবে রিহান বেড়ে যাওয়ায় 3 জনে ভাগাভাগি করে কোনো মতে ক্ষুধা মেটাল। খেতে খেতে রিহান ভাবছিল, যদি সাথে করে সে কিছু তার যুগের খাবার নিত, তাহলে খাওয়াতে পারত ওদের। তখন এরাই হয়তো প্রথম মানুষ হতো, যারা কয়েক যুগ পরের খাবার 1942 সালে বসে খাচ্ছে। খাবার পর একটা পানির বোতল এগিয়ে দিল সুফিয়া রিহানের দিকে। পানি পান করে বোতলটা সে ফিরিয়ে দিয়ে কৃতজ্ঞতা জানাল। তারপর পকেট থেকে মোবাইল ফোনটা বের করে কয়েকটা নাম্বারে ফোন দেওয়ার ব্যর্থ চেষ্টা করল। ফোনে নেটওয়ার্কই আসে না। কি যন্ত্র এটা? বোতলটা একপাশে রেখে অবাক হয়ে প্রশ্ন করে সুফিয়া। এমন যন্ত্র তো আগে কখনো দেখিনি। জাফর মাস্টারও অবাক হয়ে তাকান ফোনটার দিকে। তিনি রিহানের হাত থেকে ফোনটা চেয়ে নিয়ে নেড়েচেড়ে দেখেন। তিনিও প্রশ্ন করেন, কি জিনিস এইটা? আঙ্কেল, এটাকে বলে মোবাইল ফোন। এটা দিয়ে ফোন করা হয়। দূরদূরান্তে ভিডিও কলে যোগাযোগ করা যায়। গান শোনা যায়। আরও অনেক কিছু করা যায়। ওহ, বলে ফোনটা ফিরিয়ে দিলেন তিনি রিহানের দিকে। তার আচরণে বোঝা গেল, ফোনটা দেখে যতটা অবাক হয়েছেন, ফোনের কাজ দেখে ততটা অবাক হননি। বিশ্বাসই করেননি হয়তো। হয়তো পাগলের প্রলাপ ভেবেছেন। কিন্তু সুফিয়া বিষয়টা সহজে ছাড়ল না। সে বলল, আপনি বলতে চাইছেন টেলিফোনের মতো এটাও কাজ করে? দেখি, আমাকে আমার বান্ধবী চাম্পার সাথে কথা বলিয়ে দেন তো। পারবেন? পারবেন না।
সেই থেকে আপনি উল্টাপাল্টা বকতেই আছেন, বকতেই আছেন। উল্টাপাল্টা বকছি না, সত্যি এটা দিয়ে কথা বলা যায়। বলছি না আমি ভবিষ্যৎ থেকে এসেছি। ভবিষ্যতে এটা দিয়ে কথা বলার জন্য নেটওয়ার্ক আছে, কিন্তু এই সময়ে এটার কোনো নেটওয়ার্ক নেই। আপনাকে কিভাবে যে বোঝায়? আমার ফোনে গান বা মুভি ডাউনলোড করা থাকলে এখনই দেখাতে পারতাম। আফসোস, তাও নেই। হয়েছে মিস্টার, একটা যন্ত্র দেখাচ্ছেন বলে কি বিশ্বাস করে নেব আপনার কথা? বুঝছি, আপনি যন্ত্রটা বানাতে গিয়ে একটু বেশি গবেষণা করে ফেলেছেন, তাই মাথায় সমস্যা দেখা দিয়েছে। সরাসরি বলে ফেলল সুফিয়া কথাটা। মুখে যা আসে তা বলে ফেলা তার স্বভাব, ইতোমধ্যে বুঝে গেছে রিহান। অবশ্য এটা একটা ভালো গুণ। এদের অন্তরে যা, বাইরেও তা। এদের মনে কোনো প্যাচ থাকে না। রিহান আর বোঝানোর চেষ্টা করল না যে সে ভবিষ্যৎ থেকে এসেছে। জাহাজটা এগিয়ে চলেছে নিজ গতিতে শব্দ করে। রাত আরও বেড়ে চলেছে। যাত্রীদের আওয়াজ থেমে গেছে। ইতোমধ্যে অনেকে ঘুমিয়ে পড়েছে। বাকিরাও ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। ঢাকায় পৌঁছাতে পৌঁছাতে সকাল হয়ে যাবে। সময়টা জেগে কাটানোর চেয়ে ঘুমিয়ে কাটানোটা ভালো। রিহান না থাকলে হয়তো জাফর মাস্টারও ঘুমিয়ে পড়তেন। যতই সে ভালো ছেলে মনে করে তাকে কেবিনে নিয়ে আসুক, তবুও মেয়ের সাথে একটা বাইরের ছেলেকে নিয়ে এসে তিনি এভাবে ঘুমোতে পারেন না। ঘন ঘন হাই তুললেও তিনি চোখ বন্ধ করলেন না। মেয়েকে ঘুমাতে বললেন তিনি। সুফিয়া হ্যানা কিছুই না বলে মাথাটা কাত করল জানালার সাথে। আনমনে চেয়ে আছে সে জলের দিকে। ভারী বাতাসে তার চুলগুলো উড়তে লাগল। রিহানের মনে এবার আসল ভীতিটা ক্রমাগত বাড়তে লাগল। কোথায় যাচ্ছে সে? ওখানে গিয়ে কি হবে? তাদের বাড়িটা কি থাকবে? নিশ্চয়ই থাকবে না। তবে তাদের ভিটেমাটিতে অন্য কোনো ঘর থাকতে পারে, বা খালি জমিও পড়ে থাকতে পারে। যদি কোনো ঘর থাকে, কারা থাকবে ওখানে? তার বাবার জন্ম 1965 সালে। তার দাদা নিশ্চয়ই থাকতে পারে। দাদা হয়তো এখনো বাচ্চা শিশু। কি হবে ওই বাড়িতে গিয়ে যদি সে বলে এই বাচ্চা শিশুটা তার দাদা? পাগল ভেবে হয়তো মারধর করবে। কোনো পরিস্থিতিতে আটকে গেল সে। হঠাৎ মনে হল, যা ঘটছে সবকিছু যদি মিথ্যে হয়ে যেত। যদি সবকিছু স্বপ্ন হতো। এখনও তার পুরোপুরি বিশ্বাস হচ্ছে না এসব। সুফিয়ার দিকে চোখ যেতেই দেখল মেয়েটা ইতোমধ্যে ঘুমিয়ে পড়েছে জানালায় হেলান দিয়ে। জাফর মাস্টারও ঝিমোচ্ছেন। এই সুযোগে আরেকবার চিমটি কেটে দেখা যাক। এবার জোরে চিমটি কাটল সে। আহ! ব্যথায় ককিয়ে উঠতে গিয়ে নিজেকে সামলাল সে। মাথার চুল টানতে লাগল। গালে চড় মারতে লাগল, তবুও স্বপ্নটাকে শেষ করতে পারছে না। শেষ হবে কেমনে? যা ঘটছে সবই তো বাস্তব। তবুও মনকে আশ্বস্ত করতে ব্যথা পেলেও চিমটি কেটে চলল সে। সুফিয়ার দিকে আবারও তাকাল। মেয়েটা কাঁপছে। হয়তো শীত করছে তার। এগিয়ে গিয়ে জানালাটা বন্ধ করতে হাত বাড়ালে হাতটা ধরে ফেলে সুফিয়া। কি মিস্টার, কি অসভ্যতামি করছেন? গায়ে হাত দিতে চাচ্ছেন নাকি? মাথা তুলে রাগ ঝাড়ল সুফিয়া। জাফর মাস্টারের ঘুমটাও কেটে গেল। রিহান নরমস্বরে বলল, আমি তো জানালা বন্ধ করতে চাইছিলাম, আপনার শীত লাগছে দেখে। থাক, আপনার বন্ধ করতে হবে না। তুই শুধু শুধু ছেলেটাকে এমন করছিস। শুন মা, মানুষ বিপদে পড়লে খারাপ চিন্তা মাথায় আসে না। ছেলেটাও বিপদে পড়েছে। হয়েছে বাবা, তোমাকে আর লোকটার পক্ষ নিতে হবে না।
বলে আবারও জানালায় মাথাটা ঠেস দিয়ে চোখ বন্ধ করল সুফিয়া। রিহান মনে মনে ভাবল, এ কেমন মেয়ে রে বাবা, ভালো করতে গেলেও খারাপ ভাবে। নিজের মতো করে থাকাটাই ভালো। মুখটা কালো করে বসে রইল সে। কয়েক মুহূর্ত পর চোখ দুটো একটু করে খুলে সুফিয়া রিহানের উদ্দেশ্যে বলল, আপনি আসলেই পাগল। যা করছিলেন করুন, চিমটি কাটতে থাকুন নিজেকে। রিহান কিছুটা লজ্জা পেল। এই মেয়েটা সব দেখে ফেলেছে। চোখ বন্ধ দেখে সে ভেবেছিল সুফিয়া ঘুমিয়ে পড়েছে। না, শয়তান আছে কিছুটা। যদি এই পরিস্থিতি থেকে কখনো বের হতে না পারে সে, তবে এদের সাথেই থাকতে হবে তার। আর কোনো উপায় নেই। একই সাথে এই মেয়েটাকে সামলানোর কিছু কৌশল রপ্ত করে নিতে হবে। শেষ রাতে চোখে ঘুম নেমে এসেছিল রিহানের। কতক্ষণ ঘুমিয়েছে সে জানে না। জাফর মাস্টারের ডাকে যখন তার ঘুম ভাঙল, তখন চারপাশে আলো ফুটে উঠেছে। নিজেদের ব্যাগ সামগ্রী গুছিয়ে ওরা নেমে পড়ল জাহাজ থেকে। খানিক দূর হেঁটে ওরা একটা ট্যাক্সি ডাকল। ওখান থেকে ট্যাক্সিতে করে ওরা রওনা দিল গফরগাঁওয়ের উদ্দেশ্যে। রিহান ট্যাক্সি থেকে আশেপাশের পরিবেশে চোখ বুলাতে লাগল। রাস্তাঘাট, ঘরবাড়ি, দালান সবকিছু বদলে গেছে। তার চেনা পরিবেশের সাথে কিচ্ছু মিল নেই। শহরে এত ফাঁকা জায়গা কখনো তার চোখে পড়েনি। উঁচু উঁচু বিল্ডিংও নেই। তবে রাস্তাটা একই পথেই গেছে। রাস্তার দুপাশে সারি সারি গাছ, দূরে ধানক্ষেত। খানিক পরপর এক একটা গ্রাম মুগ্ধ দৃষ্টিতে উপভোগ করতে লাগল রিহান। পুরো রাস্তায় সে কোনো কথাই বলেনি। শুধু পরিবেশটা দেখেছে আর ভেবেছে কি সুন্দর পরিবেশটা হারিয়ে গেল তার সময়ে এসে। পরিবেশটাতে এক প্রকার ডুবে গিয়েছিল রিহান। কোনো সময় যে ট্যাক্সিটা গফরগাঁওয়ে পৌঁছে গেল বুঝতেই পারেনি সে। এত দূরের পথ মুহূর্তেই যেন শেষ হয়ে গেছে। সুফিয়া না ডাকলে হয়তো ধ্যানটা তার ভাঙত না। এই যে, কোথায় নামবেন আপনি? জিজ্ঞেস করল সুফিয়া। গফরগাঁও। এটাই তো গফরগাঁও। আর একটু সামনে, ওই যে সামনের এলাকাটায়। ওখানে কাদের বাড়ির ছেলে তুমি? জিজ্ঞেস করলেন জাফর মাস্টার। পুনরায় বললেন, বয়সে ছোট তুমি, তাই তুমি করেই বলছি, কিছু মনে করো না। না না আঙ্কেল, সমস্যা নেই। তুমি করেই বলুন আমাকে। প্রথম প্রশ্নটা এড়িয়ে গেল রিহান। গাড়ি থামল রিহানের গন্তব্যে এসে। রিহান গাড়ি থেকে নামবে নাকি নামবে না দ্বিধায় পড়ে গেল। সুফিয়া তাগাদা দিল, কি হলো নামুন, আপনার এলাকা তো এসেই গেল। নেমে গেল রিহান ট্যাক্সি থেকে। নিজের ব্যাগটা কাঁধে ঝুলাতে ঝুলাতে সে জিজ্ঞেস করল, আঙ্কেল, আপনাদের বাসাটা কোথায়? কেন? আমাদের বাসা কোথায় জেনে কি করবেন আপনি? মুখের উপর বলে দিল সুফিয়া। এই মেয়েটা দেখি তাকে একটুও সহ্য করতে পারছে না। মাঝে মাঝে মনে হয় মেয়েটা খুব ভালো, আবার মনে হয় এর চেয়ে তারা মেয়ে আর নেই। এই দীর্ঘ জার্নিতে রিহান বুঝতে চেয়েছে মেয়েটাকে। কিন্তু বড্ড রহস্যময়ী মেয়েটা। সুফিয়া ওভাবে কথাটি বললেও তার বাবা নরম স্বরেই ঠিকানাটা দিয়ে দিলেন, চর আলগিতে গিয়ে জাফর মাস্টারের বাড়ি কোনোটা জিজ্ঞেস করলেই লোকে দেখিয়ে দেবে। ঠিক আছে, ধন্যবাদ আঙ্কেল। ট্যাক্সিটা চলে যাচ্ছিল রিহানকে পাশ কাটিয়ে। ভেতর থেকে সুফিয়ার ক্ষীণ স্বর ভেসে এলো, তুমি লোকটাকে বাসার ঠিকানা কেন দিল বাবা? আনমনে হেসে উঠল রিহান। অল্প সময়ই মেয়েটাকে ভালো লাগতে শুরু করেছে তার। কেমন যেন কঠিন, আবার নরম মেয়েটার মন। ব্যাগটা কাঁধে নিয়েই হেঁটে চলল সে একটা বাড়ির দিকে। কিন্তু জানে না সে এটাই তার পূর্বপুরুষের বাড়ি কি না।
টিনের ছাউনিতে যে বাড়িটা দেখা যাচ্ছে ওটা তার যুগে নেই। এর জায়গায় একটা 5তলা বিল্ডিং হয়েছে। ভিটের চারপাশে দেয়াল দিয়ে ঘেরা হয়েছে, কিন্তু এই মুহূর্তে দেয়ালও নেই এখানে। উঁচু উঁচু বেশ কয়েকটা নারকেল গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একপাশে। এগুলো কখনো চোখে পড়েনি রিহানের। হয়তো কেটে ফেলা হয়েছে। তারপর ওখানে আরও একটা বিল্ডিং করেছে, যেখানে রিহানের বাবার এক চাচাতো ভাই সপরিবারে থাকেন। রিহান চারপাশের পরিবেশটাতে চোখ বুলাতে বুলাতে ভাবতে লাগল, এই নারকেল গাছগুলো একসময় থাকবে না, এখানে বাবার এক চাচাতো ভাই বিল্ডিং তুলবে। ও পাশের খালি জমিটাতে তার এক ফুপু ঘর তুলবে। তার বাবা এখানে থাকবে না। এখানে যে বাড়িটা এখন আছে ওটাতে 5তলা বিল্ডিং তুলে থাকবে ছোট চাচা, ছোট চাচার সাথে দাদিও থাকবে। তার বাবা ঢাকায় জমি কিনে ওখানেই ঘর তুলবে পড়ে। ঢাকা থেকে রিহান সুযোগ পেলেই এখানে চলে আসত দাদা বাড়িতে। কিন্তু এবারের আগমনটা তার সম্পূর্ণ ভিন্ন। দাদা মারা গেছে বলে দাদাকে কখনো চোখে দেখেনি রিহান। এবার হয়তো দাদাকেও চোখের দেখা হয়ে যাবে তার। পিচ্চি একটা দাদা তার। এমন পরিস্থিতিতেও কথাটি ভেবে হাসল রিহান। একটা বয়স্ক লোক এসে দাঁড়ালো তার কাছে। জিজ্ঞেস করলেন, কে আপনি? কাকে চান? আপনি কে? পাল্টা প্রশ্ন করল রিহান। এটা আমারই বাড়ি। ইউসুফের কি হন আপনি? ইউসুফ তো আমার 5 বছর বয়সী নাতির নাম। আমি ওর দাদা। আর ইউসুফ হলো আমার দাদা। কথাটি বলতে গিয়েও থেমে গেল রিহান। চুপ করে আছেন কেন? কে আপনি? ধুর, তোমাকে আমি আপনি আপনি করে বলছি কেন? এ কেমন পোশাক পরে আছো? পাগল মনে হচ্ছে। যাও, এখান থেকে চলে যাও। বয়স্ক লোকটা তাড়িয়ে দিতে চাইলেন রিহানকে। রিহান ভাবতে পারে না তার পূর্বপুরুষদের মধ্যে এমন লোকও ছিল যে অপরিচিতদের সাথে এমন ব্যবহার করে। রিহান জিজ্ঞেস করল, ইউসুফকে একটু দেখতে পারবো? কে ভাই তুমি বলো তো? তোমার আচরণ আমার সুবিধের মনে হচ্ছে না। ছেলে ধরার লোক না তো? ছি ছি, কি বলেন? আমি অমন লোক না। আসলে গতকালকে দেখছিলাম ইউসুফ কয়েকজনের সাথে ঝগড়া করছে। ওরা ইউসুফকে মারছিল, আমি ওকে রক্ষা করেছিলাম। কথাটি বলেই পরক্ষণে রিহান আফসোস করল, এমনটা বলা ঠিক হয়নি। যাক, বলেই তো ফেলেছে। মিথ্যা কিছু বলে হলেও যদি সে একটু তার দাদামশাইকে দেখতে পারে তবে মন্দ কি? কিন্তু পরের ঘটনা এতদূর গড়াবে সে ভাবতে পারেনি। বয়স্ক লোকটা ভেতরে গিয়ে ইউসুফ ইউসুফ বলে কয়েকবার ডাকলেন। একটা ছোট্ট বাচ্চা ঘর থেকে দৌড়ে বের হল। চোখে মুখে তার খুশি। হয়তো ভেবেছে বাহির থেকে ফেরার সময় দাদা তার জন্য কিছু নিয়ে এসেছে। বাচ্চাটার এই খুশি হয়তো কয়েক মুহূর্ত পর বিলীন হয়ে যাবে। কি হয়েছে দাদা? স্বাভাবিকভাবেই প্রশ্ন করে বাচ্চাটা। রিহান ভালো করে তাকালো তার দিকে। ভাবতে অবাক লাগছে, এই বাচ্চাটা তার বাবারও বাবা, মানে তার দাদা মশাই। ইউসুফও তাকালো রিহানের দিকে। বয়স্ক লোকটা এবার ইউসুফকে জিজ্ঞেস করলেন, তুই নাকি কাল পাড়ার ছেলে কতগুলোর সাথে ঝগড়া করেছিস? আমি ঝগড়া করি নাই, আমি ঝগড়া করি নাই। কে বলেছে এই কথা? উত্তেজিত দেখালো ইউসুফকে। তার চোখে মুখে ভয় দেখে বোঝা গেল, এই পরিবারে বাইরের কারো সাথে ঝগড়াঝাটি করা নিষেধ। এই পরিবারের একটা শৃঙ্খলা আছে, মান সম্মান আছে। সেই মুহূর্তে ভেতর থেকে একটা মহিলা এসে ইউসুফের হাত শক্ত করে ধরল যাতে পালাতে না পারে।
তারপর একটা মেহেদি গাছের চিকন ডাল ভাঙতে ভাঙতে বলল, তোকে কতবার বলেছি পাড়ার খারাপ ছেলেদের সাথে মিশিস না, তুই তারপরও ওদের সাথে মিশিস, ঝগড়া করিস। বলেই সাই সাই করে কয়েকটা বাড়ি মারল ইউসুফের গায়ে। সম্ভবত মহিলাটা ইউসুফের মা। ইউসুফ জোরে কেঁদে চলল মার খেয়ে। তখন বয়স্ক লোকটা এসে তাকে মারের হাত থেকে বাঁচিয়ে মহিলাটাকে বললেন, আমি কথা বলছি তো ওর সাথে। যাও বৌমা, তুমি ঘরে যাও, এখানে বাইরের লোক আছে। মহিলাটা এবার দেখল রিহানকে। তারপর মাথার কাপড়টা টেনে দিয়ে ঘরের ভেতরে চলে গেল নীরবে। ইউসুফ তখনও কেঁদে চলেছে। মা ভেতরে চলে যাওয়ার পর সে তার দাদাকে বলল, দাদা, আমি ঝগড়া করি নাই। তাহলে ওই লোকটা বলল যে? রিহানের দিকে ইশারা করলেন বয়স্ক লোকটা। রিহান তখন কিংকর্তব্যবিমূঢ় হয়ে বলল, থাক না, বাচ্চা ছেলে, এ বয়সে একটু আধটু দুষ্টুমি করতেই পারে। ইউসুফ ক্রোধান্বিত দৃষ্টিতে ফোপাতে ফোপাতে তাকাল রিহানের দিকে। রিহান নাক কুচকাল। মনে মনে বলল, ক্ষমা করে দাও দাদা, ভবিষ্যৎ থেকে এসে তোমাকে পিচ্চি বয়সে এভাবে মার খাওয়ালাম। বয়স্ক লোকটা এবার রিহানের দিকে এগিয়ে এলেন। রিহানের কাঁধে হাত চাপড়ে বললেন, ধন্যবাদ তোমাকে। নাম কি তোমার? কোথায় থাকো? এখানে তো কখনো দেখিনি। আমার নাম রিহান। একজন মুসাফির। থাকার জায়গা নেই। এখানে ওখানে দিনরাত কাটে। একটা কাজের সন্ধান করছি। জমির কাজ করতে পারো? চাষাবাদ? রিহান চুপ করে রইল। নিজের দিকে চোখ বুলাল সে। তাকে কি দেখে কৃষকের মতো লাগে? এসি অফিসে বসে সে কাজ করত, অফিসে গেলে সবাই সালাম দিয়ে সম্মান করত। আর এখানে তাকে কৃষিকাজের অফার করা হচ্ছে? কি হলো? পারো না কৃষি জমির কাজ? আবারও জিজ্ঞেস করলেন উনি। রিহান বলল, হিসাব নিকাশের কাজ পারি। ওরকম কোনো কাজ থাকলে দিন। ঠিক আছে, তুমি থাকো এইখানে। দেখি কি কাজ দেয়া যায় তোমাকে। অসংখ্য ধন্যবাদ দাদামশাই। কথাটি বলেই সে ভাবল, দাদামশাই ডাকাটা কি ঠিক হল? ইউসুফ যদি তার দাদা হয়, তাহলে ইউসুফের দাদা তার কি হবে? যাক, যা হবে হোক। এত কিছু না ভাবলেও চলবে। দাদার দাদা মানে তারও দাদা। আপনার নামটা জানতে পারি দাদামশাই? হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করল রিহান। তাকে থাকতে দেওয়ার জন্য ঘর দেখাতে নিয়ে যাচ্ছিলেন বয়স্ক লোকটা। উনি জবাব দিলেন, আমার নাম জাকারিয়া। জাকারিয়া? বিড়বিড় করল রিহান। সে তার নিজের দাদার নাম জানে। এর আগের পূর্বপুরুষদের নাম তার জানা ছিল না। জাকারিয়া সাহেব রিহানকে একটা রুম দেখিয়ে দিলেন থাকার জন্য। রিহান তার ব্যাগটা রেখে আরামে বসল খাটে। পরক্ষণে দেখল এটা আসলে খাট না, মাটি দিয়ে খাটের মতো সাইজ করা হয়েছে। জাকারিয়া সাহেব রুমটা দেখিয়ে চলে যাচ্ছিলেন, তখন রিহান পেছনে থেকে বলল, দাদা মশাই, আমার কাজের জন্য কোনো বেতন দিতে হবে না, শুধু খাবার দিল হবে। আমি তো টাকা দিব বলিনি, শুধু খাবার দিব। তাও 2 বেলা পাবা। জমির কাজ করলে 3 বেলা খাবার পেতে। পেছনে ঘুরে কথাটি বললেন জাকারিয়া সাহেব। রিহান চুপ হয়ে গেল। অতীতে এভাবে না আসলে তার পূর্বপুরুষদের এমন আচরণ জানা হতো না তার। অথচ তার বাবা সবসময় পূর্বপুরুষদের সুনাম করত। কিছু হলেই বলতো, আমার পূর্বপুরুষরা এমন ছিল, অমন ছিল। আরেকবার বাবার মুখোমুখি হওয়ার সুযোগ পেলে তারপর বুঝাবে। আচ্ছা, দাদাকে তো দেখা হলো। ছোটবেলায় দাদি দেখতে কেমন ছিল?
রিহান শুনেছে তার দাদা আপন চাচাতো বোনকে বিয়ে করেছিল, আর দাদি ছিল বাবা মায়ের একমাত্র সন্তান। তার মানে ইউসুফের চাচাতো বোনদের মাঝে খোঁজ করলেই দাদিকে পাওয়া যাবে। এরপর থেকে রিহান গোপনে দাদির খোঁজ চালাল। কাজটা তার পক্ষে সহজ হয়ে গেল, কারণ ইউসুফের মাত্র একজন চাচা আছে। তার মানে ওই চাচার মেয়েকে ইউসুফ বিয়ে করবে। কিন্তু ইউসুফের সেই চাচার এখনো পর্যন্ত কোনো সন্তানই হয়নি। তার মানে রিহানের দাদির এখনো জন্মও হয়নি। পিচ্চি দাদিকে আর দেখা হল না রিহানের। ইতোমধ্যে ওই বাড়ির সবার সাথে পরিচিত হয়েছে রিহান। বাড়ির সবাইকে মোটামুটি পছন্দ হলেও একজনকে পছন্দ হয়নি তার। সেই ব্যক্তিটা হলেন ইউসুফের বাবা। সম্পর্কে রিহানের প্রপিতামহ। উনার নাম হল ইউনুস। ইউনুসের সাথে ইতোমধ্যে রিহানের কয়েক দফা বাকবিতণ্ডা হয়ে গেছে, কারণ রিহান ইউনুসকে ইউনুস চাচা বলে ডাকে। এজন্য ইউনুস রেগে যায় রিহানের উপর। রেগে গিয়ে বলে, আরে ভাই, আমাকে চাচা ডাকো কেন? আমি তোমার চেয়ে বড়জোর 2 বছর বড় হব, আমাকে ভাই ডাকবা? চাচা ডেকে বুড়ো বানাও কেন? রিহান এবার কিভাবে বুঝাবে যে সম্পর্কটাই এমন, ইউনুসকে ভাই ডাকা যাবে না, বড়জোর চাচা ডাকা যাবে। বাকবিতণ্ডা চলার মাঝে একদিন জাকারিয়া সাহেব এসে সমাধান করে দিলেন। তিনি রিহানকে বললেন, রিহান, তুমি আর ওকে চাচা ডাকবে না, নাম ধরেই ডাকবা। নাম ধরে কেমনে ডাকব? উনি তো আমার প্রপিতামহ, দাদার বাবা। কথাটি বলতে গিয়েও বলল না রিহান। ঠিক আছে, নাম ধরেই ডাকবে সে। ইউসুফকে তো নাম ধরেই ডাকে। বেশ কয়েকদিন কেটে গেল। এই বাড়িতে রিহানকে কাজ দেবে বললেও রিহানের জন্য এখনো কাজ পাননি জাকারিয়া সাহেব। টুকটাক বাজার করে দেয় সে। বেশিরভাগ অলস সময় কাটে তার। একদিন ভাবল জাফর মাস্টারদের ওদিকে যাবে সে। সুফিয়া মেয়েটাকে খুব দেখতে ইচ্ছে হচ্ছে। তাই জাকারিয়া সাহেব থেকে 3 পয়সা নিয়ে সে রওনা দিল চর আলগির দিকে, জাফর মাস্টারদের গ্রামে। জাকারিয়া সাহেব কিন্তু সহজে পয়সা দিতে চাননি রিহানকে। অনেক অনুরোধের পর দিয়েছেন 3 পয়সা। 5 পয়সা খুঁজেছিল রিহান। চর আলগিতে এসে জাফর মাস্টারদের বাড়িটা খুঁজে বের করল রিহান। ওখানে গিয়েই প্রথমে দেখা হয়ে গেল মাস্টার সাহেবের সাথে। উনি সেই সময় মসজিদ থেকে দুপুরের নামাজ পড়ে ফিরছিলেন। রিহানকে দেখে নিজেই এগিয়ে এসে বললেন, আরে রিহান যে, ভেবেছিলাম আরও আগে আসবে, কিন্তু অনেকদিন পর এলে দেখা করতে। তারপর কি খবর বলো? খবর ভালো আঙ্কেল। একটা বাসায় উঠেছি, ওদের টুকটাক বাজার করে দিই। দুবেলা খেতে দেয় ওরা। দুবেলা? আরেক বেলা কি খাও? কিছু খাই না, হাসল রিহান। তোমার নিজের বাড়ি নেই এখানে? ওটাই তো আমাদের বাড়ি, দাদা বাড়ি। কিন্তু ওই যে বললাম, আমি ভবিষ্যৎ থেকে এসেছি। তো তুমি বলনি ওদের তুমি ভবিষ্যৎ থেকে এসেছ, তুমি ওদেরই বংশধর? আপনারা বিশ্বাস করেননি, উনারা কি বিশ্বাস করবেন? ভাববে আমি হয়তো কোনো উদ্দেশ্যে ওদের বাড়িতে ঢুকেছি। বাদ দাও, তুমি একদিন সময় নিয়ে এখানে এসো, আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। রিহান চুপ করে চেয়ে রইল জাফর মাস্টারের দিকে। মাস্টার সাহেব এখনও তাকে মানসিক বিকারগ্রস্ত ভাবছেন। তাই হয়তো দয়া দেখিয়ে কথা বলছেন। রিহানের কাঁধে হাত রেখে তিনি আবারও বললেন, তোমার মন খারাপ হয়েছে জানি, তোমার ভালোর জন্যই ডাক্তারের কাছে নিয়ে যাব বলছি। সকাল থেকে তো কিছু খাওনি মনে হয়, চলো একসাথে খাব। বলেই তিনি মেয়ের উদ্দেশ্যে ডাক দিলেন, সুফিয়া সুফিয়া।
সুফিয়া বের হলো ভেতর থেকে। আজও সে শাড়ি পরে আছে, গোলাপি রঙের একটা শাড়ি। শাড়িতে অদ্ভুত সুন্দর দেখায় মেয়েটাকে। রিহানকে দেখে সুফিয়া বলল, এটারে কোত্থেকে নিয়ে এলে আবার? রিহান মৃদু হেসে বলল, হাই, চিনতে পারেননি আমাকে? আপনি এমন উদ্ভট পোশাক পরেন, চিনব না কেন ফিউচার সাহেবকে? ফিউচার সাহেব? তাই তো। আপনি ভবিষ্যৎ থেকে এসেছেন না? ব্যঙ্গ করছেন? তা করব কেন? জাফর মাস্টার এবার মেয়েকে বললেন, আহ মা, ছেলেটা এসেছে, একটু ভালো করে কথা বল। বেচারাকে প্রতিদিন নাকি দুবেলা খেতে দেয়। যা তো মা, আমাদের দুজনের জন্য খাবার নিয়ে আয়। বাধ্য মেয়ের মতো খাবার আনতে গেল সুফিয়া। খাসির মাংস রান্না করেছে সে। নিজ হাতে খাবার বেড়ে দিল সে দুজনকে। খেতে খেতে রিহানের মনে হচ্ছিল এমন রান্নার হাত সে কখনো পায়নি। তাই প্রশংসা করতেও ভুলল না, আপনার রান্নার হাত কিন্তু চমৎকার। খুব ভালো রাঁধেন। সুফিয়ার মাঝে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। হয়তো প্রশংসা শুনতে পছন্দ করে না সে। প্রসঙ্গ পাল্টিয়ে সে জিজ্ঞেস করল, আপনাকে ওরা খেতে দেয় না কেন? ওরা আপনার আপনজন না? আপনজন, কিন্তু চিনে না আমাকে। আমি ভবিষ্যৎ থেকে এসেছি তো। সুফিয়া রেগে গেল এবার। অগ্নিমূর্তি হয়ে সে বাবার উদ্দেশ্যে বলে, বাবা, এই লোকটাকে আর নিয়ে আসবে না। কিছু জিজ্ঞেস করলেই বলে ভবিষ্যৎ থেকে এসেছি। উফ, লোকটা পাগল, আমাদেরও পাগল বানাবে। বলতে বলতে এটো থালা বাসনগুলো নিয়ে ভেতরে চলে গেল সে। রিহান উঠে দাঁড়াল। জাফর মাস্টারের উদ্দেশ্যে বলল, ঠিক আছে আঙ্কেল, আপনাদের সাথে দেখা হলো, কথা হলো, খাবার খেলাম, এবার তাহলে আসি। পথ চিনে যেতে পারবা তো? জি পারবো আঙ্কেল। আচ্ছা যাও, আবার এসো। আর আমার মেয়ের কথায় রাগ করো না। মা মরা মেয়ে তো, তাই একটু এমন। সমস্যা নেই, আমি কিছু মনে করিনি আঙ্কেল। হেসে বের হয়ে এলো রিহান। চলে যাচ্ছিল, তখন পেছনে থেকে দৌড়ে এসে সুফিয়া পথ আটকাল। তারপর বলল, এই যে, দুবেলা খান কেন? আরেক বেলা মাটি খেতে পারেন না? যে বেলা খাবার পাবেন না, এখানে চলে আসবেন প্রতিদিন। বুঝছেন? রিহান অবাক হয়ে তাকালো সুফিয়ার দিকে। কে বলবে একটু আগেই এই মেয়েটা তাকে আসতে নিষেধ করেছিল, এখন আবার বলছে প্রতিদিন আসতে। কি হলো এভাবে ড্যাবড্যাব করে চেয়ে আছেন কেন? যাওয়া আসার ভাড়া আছে তো? নাকি তাও নেই? ধরুন 5 পয়সা। বলেই রিহানের হাতে 5 পয়সা ধরিয়ে দিল সুফিয়া। রিহানের মুখ দিয়ে কোনো কথা বের হল না। সুফিয়া পুনরায় বলল, এই পয়সা দিয়ে এখন যাবেন, আবার কালকে আসবেন। ভাড়া না থাকলে চেয়ে নিবেন। রিহানকে কিছু বলার সুযোগ না দিয়েই হনহন করে ভেতরে চলে গেল সুফিয়া। রিহান থমকে দাঁড়িয়ে থাকল কিছুক্ষণ। জাকারিয়া সাহেবদের উঠোনে রীতিমতো একটা উৎসব হয়ে আছে। বাহির থেকে ফিরে এসে রিহান অবাক হয়ে দেখে, বাড়ির পুরুষরা বাইরে পায়চারি করছে। আশেপাশের আরও কয়েক বাড়ির পুরুষ, ছোট ছোট ছেলেমেয়েরা হৈহুল্লোড় করছে। কিন্তু ভেতরে মহিলাদের চিৎকার চেঁচামেচি ও আর্তনাদ শোনা যাচ্ছে। কি হয়েছে দেখার জন্য ধীরে ধীরে এগিয়ে যায় রিহান। বৃদ্ধ জাকারিয়ার পাশে গিয়ে দাঁড়ায় সে। অন্যদের আনন্দ যাতে ক্ষান্ত না হয় তাই নিচু স্বরে প্রশ্ন করে, দাদা মশাই, কি হয়েছে এখানে? এত আনন্দ উৎসব কেন? ওরে রিহান মিয়া, আসো আসো, খুশিতে সামিল হও। আজ আমার আরেকটা নাতি আসতে চলেছে পৃথিবীতে।
রিহানের কাঁধে মৃদু হাত চাপড়ালেন জাকারিয়া সাহেব। উনাকে এতটা খুশি হতে দেখেনি রিহান আগে। রিহান অবাক হয়ে বলে, আরেকটা নাতি মানে? আরে খিজির আজ বাবা হবে। খিজিরের সন্তান আসতে চলেছে। এই নাও 8 পয়সা। ওই সময় তুমি 5 পয়সা খুঁজছিলে, আমি 3 পয়সা দিয়েছিলাম। এখন খুশিতে 8 পয়সা মানে 2 আনা দিলাম। নাও। বলতে বলতে জাকারিয়া সাহেব রিহানের পকেটে 1 আনার 2টা মুদ্রা ঢুকিয়ে দিলেন। রিহান এবার হিসাবটা মিলানোর চেষ্টা করল। মুদ্রার হিসাব না, কে আসতে চলেছে তার হিসাব। খিজির মানে ইউসুফের ছোট চাচা। আর খিজির শুধুমাত্র একটা মেয়ে সন্তানের বাবা হয়। সেটা রিহানের দাদি। তার মানে দাদি আসতে চলেছে। এই পরিবারে বউদের বাইরের পুরুষদের সামনে আসতে নেই। গর্ভবতী বউ হলে তো একেবারেই নিষেধ, তাই রিহান ধারণাও করতে পারেনি এত তাড়াতাড়ি দাদির মুখ দেখতে পাবে। উত্তেজিত হয়ে রিহান তখন বলল, দাদা মশাই, আমি কিন্তু জানি ছেলে হবে নাকি মেয়ে হবে। আরে ছেলে হবে, ছেলে হবে। জাকারিয়া সাহেবের খুশি যেন ধরে না। ওই সময় খিজির এলো বেশ কিছু চকলেট হাতে নিয়ে। বাচ্চাদের মাঝে চকলেটগুলো বিলিয়ে সে নিজের খুশি ভাগ করতে লাগল। বাচ্চারাও খুশিতে বলাবলি করতে লাগল, ছেলে হবে, ছেলে হবে। একটা বাচ্চা ছেলে তখন বলে উঠল, আমি বলছি মেয়ে হবে। তখন খিজির তাকে আরো 2টো চকলেট বেশি দিয়ে মতো পাল্টিয়ে নিল। আনমনে মৃদু হেসে উঠল রিহান। কি চমৎকার দৃশ্য! একটা বাচ্চা শিশুর আগমন উপলক্ষে সবার এই খুশি, উৎসব তার যুগে এসে হারিয়ে যাবে। বাচ্চা হওয়ার আগমুহূর্তে সবাই ছুটবে হাসপাতালে। কত পরিবর্তন হয়ে যাবে ওই সময়টাতে গিয়ে। সবার খুশিতে এবার জল ঢালল রিহান। জাকারিয়া সাহেবের দিকে তাকিয়ে সে বলে উঠল, দাদা মশাই, আমি বলছি আপনার একটা সুন্দর নাতনি হবে। খুব ফুটফুটে একটা মেয়ে অতিথি আসতে চলেছে। বলেই মৃদু হাসল রিহান। সে দেখেছে, বৃদ্ধ বয়সেও তার দাদি খুব সুন্দর। অল্প বয়সে না জানি কত সুন্দর ছিল। সেই ধারণা থেকে বলেছে রিহান কথাটা। কিন্তু তার কথাটা পছন্দ হয়নি জাকারিয়া সাহেবের। মুখটা কালো করে তিনি রিহানের পকেটে যত মুদ্রা ছিল সব বের করে নিলেন। তারপর উঠোনের বাচ্চাদের দেখিয়ে বললেন, ওরা ছোট বাচ্চা, ওরা বলবে। তুমি কেন বলবা এই কথা? আমার কথা ঠিক হবে দেখে নিন। আমি ওর কি নাম হবে তাও জানি। ওর নাম হবে সাহারা। অতিরিক্ত উত্তেজিত হয়ে রিহান তার দাদির নামটাও বলে দিল। কিন্তু কেউ সে কথার গুরুত্ব দিল না। জাকারিয়া সাহেব কেবল একটা ধমক দিলেন রিহানকে, চুপ। ঠিক আছে, চুপ করলাম। কিন্তু পয়সাগুলো দিয়ে আবার নিয়ে নিলেন যে? যা দিছি নিয়ে নিছি। কিন্তু ওখানে তো আরো 5 পয়সা বেশি নিছেন। 8 পয়সা দিছেন, 13 পয়সা নিছেন পকেট থেকে। সকালে দিছিলাম 3 পয়সা। মোট 11 পয়সা। এই নাও তোমার 2 পয়সা। বলেই 2 পয়সা ফিরিয়ে দিলেন তিনি রিহানকে। রিহান অবাক হয়ে তাকায় লোকটার দিকে। মনে মনে বলল, আহ, আমার পূর্বপুরুষ। খুশি হয়ে টাকা দেয়, তা আবার হিসাব করে নিয়েও নেয়। ভাগ্যিস 2 পয়সা ফেরত পেয়েছে সে। নয়তো আবার দূরের পথটা হেঁটেই মাস্টার সাহেবদের বাসায় যেতে হতো। ভেতরে থেকে এবার একটা বাচ্চার কান্না ভেসে এলো। সবাই আলহামদুলিল্লাহ বলে উঠল বাইরে। ধাত্রী এসে খিজিরের খোঁজ করে বলল, ওরে খিজির, এদিক আয়। তোর একটা খুব সুন্দর মেয়ে হয়েছে, দেখে যা। ধাত্রীর কথা শুনে জাকারিয়া সাহেব রিহানের দিকে এমনভাবে তাকালেন যেন সব দোষ তার।
সে কথাটা না বললে ওটা ছেলেই হতো। রিহান মুখ নিচু করে মনে মনে বলল, আমার কি দোষ? মেয়ে হয়েছে শুনে খিজিরের একটু মন খারাপ হলেও অখুশি সে হল না। দৌড়ে ভেতরে গেল প্রথম সন্তানের মুখ দেখতে। সবচেয়ে অখুশি দেখা গেল জাকারিয়া সাহেবকে। শয়তান বুড়ো, আমার দাদির আগমনে বেজার হচ্ছিস? মনে মনে বুড়োর গুষ্টি উদ্ধার করল রিহান। নতুন অতিথির আগমনে সবচেয়ে বেশি খুশি হতে দেখা গেল ইউসুফকে। সে খুশিতে উঠোনে লাফিয়ে লাফিয়ে নাচতে লাগল। আগে থেকেই হয়তো বুঝতে পেরেছে সে সদ্য জন্ম নেয়া মেয়েটা একদিন তার হৃদয়ের রানী হবে। রিহান ইউসুফকে ডাক দিল, ইউসুফ। কি ডাকছ কেন আমায়? গলা টেনে প্রশ্ন করল ইউসুফ। এখনও সে রিহানের উপর রেগে আছে। পয়সা নিবা? পয়সা? নাও, বলে একটা পয়সা দেখালো রিহান। পয়সার লোভে দৌড়ে এলো ইউসুফ। বাকি বাচ্চারাও কোমরে হাত দিয়ে আগ্রহ নিয়ে চেয়ে রাইল রিহানের দিকে, যদি তাদের কেউ পয়সার জন্য ডাকা হয়। কিন্তু রিহানের কাছে আছে কেবল 2 পয়সা। ওখান থেকে 1 পয়সা ইউসুফের হাতে দিয়ে তাকে নিজের কক্ষে নিয়ে গেল। পয়সা পেয়েই মুহূর্তে ইউসুফ শত্রু থেকে বন্ধু ভেবে নিল রিহানকে। আমাকে ডাকছ কেন? জিজ্ঞেস করল ইউসুফ। পয়সা পেয়ে সে বেশ খুশি। খুশির ছাপ তার সারা চেহারায়, নেড়েচেড়ে দেখতে লাগল সে পয়সাটা। রিহান তাকে জিজ্ঞেস করল, তোমার ছোট চাচার মেয়ে হয়েছে, তুমি খুশি হয়েছ? হ্যাঁ, খুব খুশি হয়েছি। ওকে আমি খুব আদর করব। শুধু আদর করলে হবে? যত্নও নিতে হবে। কারণ বড় হয়ে সে হবে তোমার বউ। যা, কি বলছ? দাদুকে বলে দিব। দাদু দাদু চিৎকার করে উঠলে রিহান ইউসুফের মুখ চেপে ধরে। তারপর চাপা কণ্ঠে বলে, আস্তে আস্তে শুনো, তোমাকে কেন ডেকেছি জানো? কেন? ইউসুফের কণ্ঠ নিচু হয়ে এলো। আমি তোমাদের যুগের কেউ না। আমি ভবিষ্যৎ থেকে এসেছি। ভবিষ্যৎ বুঝো? মানে আমার এখনো জন্ম হয়নি। আজ থেকে আরও 48 বছর পর জন্ম হবে আমার। বুঝছ কিছু? বোকার মতো চেয়ে থাকে ইউসুফ। কিছুই বুঝেনি সে। একটা লোকের জন্ম হয়নি, তারপরও লোকটা তার সামনে এসে কথা বলছে। এসব ব্যাপার কিছুই মাথায় ঢুকছে না ইউসুফের। খানিক পর ভীতি স্বরে জিজ্ঞেস করল, তুমি কি ভূত? না, আমি মানুষ। কি বলতে চাচ্ছি শুনো। তুমি জানো, বুড়ো বয়সে তুমি ওই মেয়েটাকে দেখতে পাবে না? কেন? কয়েক মুহূর্ত চুপ থাকল রিহান। কারণটা বলে সে বাচ্চা ছেলেটার মনে ভয় ঢুকিয়ে দিতে চাচ্ছে না। যদি সে জানে অকালে তার মৃত্যু হবে, তবে যতদিন বাঁচবে একটা ভীতি নিয়ে বাঁচবে। তাই রিহান কৌশলে বলল, কারণ তোমার আর সাহারার মাঝে একটা দূরত্ব হবে। সাহারা কে জানো? ডানে বামে মাথা নাড়ে ইউসুফ। ওই মেয়েটার নাম হবে সাহারা। তাই এখন থেকে ওর খুব যত্ন নিও কেমন? সবসময় ওর কাছাকাছি থাকবা। আমি কে জানো? কে? আমি তোমার নাতি। তুমি আমার দাদা। জোরে হেসে উঠল এবার ইউসুফ। লজ্জাও পেয়েছে। সাহারা ওর বউ হবে কথাটাতে সে লজ্জা না পেলেও রিহান ওর নাতি কথাটাতে সে বেশ লজ্জা পেয়েছে। পরক্ষণে সে হাসতে হাসতে আরও কয়েকটা বাচ্চার নাম ধরে ডাক দিল। মুহূর্তেই কয়েকটা বাচ্চা এসে হাজির। ভেবেছে হয়তো তাদেরকেও পয়সা দিতে ডাকছে। বাচ্চারা হাজির হলে ইউসুফ বলে, এই দেখ দেখ, এই লোকটা নাকি আমার নাতি। আমি নাকি ওর দাদা। কথাটাতে বাচ্চাগুলো যেন ভীষণ মজা পেয়েছে।
সবাই মুখ চেপে ধরে হাসতে লাগল। রিহান ইউসুফের হাত থেকে পয়সাটা নিয়ে নিল। সবার হাসি তখন থেমে গেল। ইউসুফ পয়সাটা পুনরায় পাওয়ার জন্য রিহানের গা ঘেঁষলেও রিহান দিল না। তার উদ্দেশ্য ছিল পয়সার লোভ দেখিয়ে ইউসুফকে আড়ালে নিয়ে আসা। পয়সা দেয়াটা তার উদ্দেশ্য ছিল না। ওটা দিয়ে দিল সে আবার সুফিয়াকে দেখতে যেতে পারবে না। 1.5 পয়সা ভাড়া লাগে ওখানে যেতে। কেন যেন সুফিয়া মেয়েটাকে বারবার দেখতে মন চায়। চেহারায় একটা বড্ড মায়া কাজ করে তার। মন টানে তার প্রতি। কিন্তু ইউসুফকেও হতাশ করতে চাইল না রিহান। বলল, তোমাকে আমি আরেকদিন পয়সা দেব। আজ আমার কাছে শুধু 2 পয়সা আছে। শুধু 2 পয়সা? তোমার সমান হলে আমার পকেটে কত পয়সা থাকে দেখো। বলেই ইউসুফ তার সমবয়সীদের নিয়ে চলে যাচ্ছিল। যেতে যেতে এমন এক চাহনি দিয়ে রিহানকে বুঝিয়ে দিল, শত্রু কখনো বন্ধু হয় না। রিহান হাসে তার পিচ্চি দাদার রাগ দেখে। পিচ্চি বয়স থেকেই অনেক পাকা ছিল দাদা। পরদিন সকাল বেলায় রোদ যখন একটু কড়া হচ্ছিল, রিহান পৌঁছল তখন সুফিয়াদের বাড়ি। ওদের বাড়ির চারপাশটা বাঁশের বেড়া দিয়ে ঘেরা। বেড়ার উপর কয়েকটা শিমগাছ শাখা ছড়িয়ে ওপাশে গিয়ে পড়েছে। সদ্য গোসল শেষ করে সুফিয়া বেড়ার উপর ভেজা কাপড় শুকোতে দিচ্ছিল যেখানটায় শিমগাছের শাখা ছড়ায়নি। তোয়ালে দিয়ে ভেজা চুলগুলো সে প্যাঁচিয়ে রেখেছে। নীল ব্লাউজের সাথে আজ সে সাদা শাড়ি পরেছে। মনে হচ্ছিল কোনো সাদা পরী নেমে এসেছে আকাশ থেকে। রিহান দাঁড়িয়ে দেখছিল তাকে। বেড়ার ওপাশে দুটো ছাগল এসে শিমগাছগুলো খেয়ে ফেলছিল বলে তাড়াতে গেল সুফিয়া। তখন নজর গেল তার রিহানের দিকে। আপনি কখন এলেন? গায়ের কাপড় ঠিক করল সুফিয়া। দাঁড়িয়ে আছেন কেন ওখানে? আঙ্কেল নাই আজ? আপনাকে আঙ্কেল আসতে বলেছিল? নাকি আমি আসতে বলেছিলাম? এমনি জিজ্ঞেস করলাম। একটু ভালো করে বললেই তো হয়। ভালো কি থাকতে দিবেন? একটু পরেই তো শুরু করবেন আপনার ভবিষ্যতের ইতিহাস। আজ শুরু করব না ভাবছি। ভেতরে আসুন। বাবা আছে ভেতরে। ও শুনুন, আজ বেশি দেরি করবেন না যেতে। আর বাইরে বের হবেন না বিকেলে। কেন? শুনছি আপনাদের ওখানে আজ ব্রিটিশ আর্মিরা যাবে। পাড়ার জোয়ান ছেলেদের ধরে ধরে হাতে বন্দুক ধরিয়ে দিবে। ট্রেনিং দিবে জার্মানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। গোলাগুলি হতে পারে। সব খবর রাখেন দেখি। আমি জানতাম না। আপনি জানবেন কেমনে? জানেন তো শুধু ভবিষ্যতের কথা। যা জানি তাই তো বলি। সুফিয়া চোখ বড় বড় করে তাকালো রিহানের দিকে। রিহান চুপসে গেল। সুফিয়া আবারও বলল, কি বলছি শুনছেন? বের হবেন না বিকেলে। পারলে কয়েকদিন এখানেই থাকুন। বাবার সাথে রাতে ঘুমাবেন। ওদিকে যাওয়ার দরকার নেই। ট্রেনিং চলবে কয়েকদিন। কিন্তু ও বাড়ির লোকজন যদি আমাকে না পেয়ে চিন্তা করে? কথাটাতে যেন মজা পেল সুফিয়া। হিহিহি করে হেসে উঠল হঠাৎ সে। হাসতে হাসতে বলল, ওরা চিন্তা করবে আপনার জন্য? ঠিকমতো 3 বেলা খেতেও দেয় না। ভেতরে ঢুকল ওরা। জাফর মাস্টার বিছানায় শুয়ে শুয়ে একটা বই পড়ছিলেন। রিহানকে দেখে উঠে বসলেন। রিহান আসছো নাকি? আসো, বসো এখানে। বিছানার একপাশে রিহানকে বসালেন জাফর মাস্টার। সুফিয়া ভেতরে গেল। জাফর মাস্টার শুরু করলেন এবার সুফিয়ার বাকি কথা। শুনো, ওদিকে ব্রিটিশ আর্মিরা যাবে আজ। সারা বিশ্বে যুদ্ধ হচ্ছে জানো তো। ব্রিটিশরাও অস্ত্র তুলেছে জার্মান, জাপানদের বিরুদ্ধে।
অবশ্যই এটা ভালো। হিটলারের পরাজয় আমরাও চাই, কিন্তু ব্রিটিশরাও আমাদের কম অত্যাচার করছে না। আমাদের এই ভূখণ্ডকে তারা সব অধিকার থেকে বঞ্চিত করছে। আঙ্কেল, একটা কথা বলি? মম, বলো। একদিন এই ভূখণ্ড ব্রিটিশ মুক্ত হবে, হিটলারেরও পরাজয় হবে, এবং আমাদেরও নিজস্ব একটা দেশ হবে। দীর্ঘশ্বাস ছাড়লেন জাফর মাস্টার। রিহানের কথা হয়তো বিশ্বাস করেননি উনি, তবে শুনতে ভালোই লাগছে তার। রিহান আবার বলল, আমি সব জানি আঙ্কেল। আমি যে ভবিষ্যৎ থেকে এসেছি, বিশ্বাস করেন বা না করেন, তবে এটাই সত্য হবে, দেখে নিন। সেই মুহূর্তে সুফিয়া খাবার নিয়ে ঢুকল ভেতরে। রিহান চিন্তায় পড়ে গেল। ভবিষ্যতের কথা বলেছে রিহান আবার, সুফিয়া শুনে ফেলল না তো? চলবে।